স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। দশম সংসদের ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ নিল আজ। নবম সংসদের আলোচিত ও প্রভাবশালী অনেক মন্ত্রী বাদ পড়েছেন। আগের দফায় বঞ্চিত জ্যেষ্ঠদের পাশাপাশি মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন বেশ কয়েকজন তরুণ নেতা। প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মন্ত্রিসভায় থাকার বিষয়টি নিয়ে আলোচনার ঝড় বইছে। বিএনপিবিহীন সংসদে নতুন সরকার কতটা টেকসই হবে জল্পনা কল্পনা আছে তা নিয়েও। এসব নিয়ে আজকের আলোচনা ৪৯-এর মন্ত্রিসভা। কথা বলতে স্টুডিওতে আছেন গত তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা সাবেক অ্যাটর্নি জেনারেল এ.এফ হাসান আরিফ, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা ৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। স্বাগত আপনাদের। জনাব শাহরিয়ার আলম, প্রথমে আপনাকে অভিনন্দন জানাতে চাই। আপনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আজকেই আপনার দিন শুরু করলেন। আমাদের সকলের পক্ষ থেকে আপনি অভিনন্দন জানবেন। আপনাকে দিয়ে আমি আসলে প্রশ্ন শুরু করতে চাই। জনাব শাহরিয়ার আলম, আপনাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন নিয়োগ দেওয়া হলো, মানে এটা কিসের ভিত্তিতে? ধন্যবাদ খালিদ আপনাকে, এবং ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শকদের। আমি শুরুতে ছোট্ট দুটো কথা একটু বলতে চাই। আমি গতকালকে প্রাক্তন প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সেই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছেন। এই কারণে আমি আমার নির্বাচনী এলাকা চারঘাট বাঘা তথা বৃহত্তর রাজশাহীর কাছে কৃতজ্ঞ এবং জননেত্রী শেখ হাসিনার কাছেও কৃতজ্ঞ। আপনার এই প্রশ্নটি প্রথম দিন শপথ নিয়ে এসেই দপ্তরে বসার আগেই উত্তরটা দেওয়া খুব একটা সহজ নয় যদিও, কিন্তু তাও বলবো যে আমার মধ্যে কিছু সম্ভাবনা নিশ্চয়ই দেখেছেন, দল দেখেছে, নেত্রী দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন। তবে এক্স্যাক্টলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কেন দেওয়া হলো এটার রিজনিং উনি ভালো দিতে পারবেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে যে যোগ্যতাগুলি প্রয়োজন, আমার মনে হয় আমার মধ্যে সেই যোগ্যতাগুলি আছে বলেই উনি নিয়োগটি দিয়েছেন। এইটুকুই বলবো সংক্ষেপে। আমি আসলে যেটি বুঝতে চাইছিলাম যে মন্ত্রিসভার দপ্তর বন্টন করার ক্ষেত্রে এটা কোনো একটা নির্দিষ্ট কোনো একটা নিয়ম বা ব্যাকরণ অনুসরণ করা হয় কিনা। যেমন আপনি সর্বশেষ সংসদের তথ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত যে স্থায়ী কমিটি ছিল সেটা সদস্য ছিলেন, খুব সরব সদস্য ছিলেন। আমরা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দিতে দেখেছি, কিন্তু আপনাকে এখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আপনি নিশ্চয়ই ভালো করবেন, শুভকামনা থাকলো। কিন্তু এটা একটু বুঝতে চাইছিলাম যে ব্যাকরণ বা এটা কি। আমার অভিজ্ঞতা নেই, মন্ত্রী পরিষদের নতুন সদস্য আমি জীবনে প্রথমবার হয়েছি। এখানে কি মানা হয়, কিভাবে করা হয়, যিনি নেতৃত্ব দেবেন বাংলাদেশকে, যিনি এগিয়ে নিয়ে যাবেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন, যার নেতৃত্বে আমরা কাজ করব, সেটা তারই সিদ্ধান্তই হবে। এটাই খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গেলে যদি আমরা বাংলাদেশের জাতীয় ইস্যুগুলি যেগুলি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিবেচনার বিষয় থাকে, সেখানে সেই বিষয়বস্তুগুলি যে ব্যক্তি বুঝবেন, সেক্ষেত্রে আপনাদের সাথে বিভিন্ন সময় মত বিনিময় হয়েছে, অনেক সময় অনেক স্পর্শকাতর মুহূর্তে আপনাদের সামনে এসে জাতির সামনে টেলিভিশনে কৈফিয়ত দিয়েছি, কথা বলেছি। সেই সাথে পররাষ্ট্র মানে বাইরের দেশগুলির সাথে যোগাযোগেও একটা থাকে, ব্যক্তিগত পর্যায়ে বলি, ব্যক্তি জীবনে বলি, সবসময় তাদের সাথে যোগাযোগ ছিল। যদি বাইরের দেশগুলির সাথে যোগাযোগের কথাও বলেন, বয়স যত অল্পই দেখাক না কেন, আমি হিসেব করে বলতে পারবো না, বাট অন্ততপক্ষে ৩৫-৪০টি দেশে সংসদ সদস্য হবার আগেই আমি ব্যক্তিগত কারণে ভ্রমণ করেছি, মানুষের সাথে মিশেছি, অনেক টানা পোড়েনের মধ্যেও গেছি। এই সব কিছু মিলে হয়তো দলের কাছে এই বিষয়গুলি বিবেচনার মধ্যে এসেছে। আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে। আমি একটু জনাব কাজী ফিরোজ রশিদ আপনার কাছে জানতে চাইছি, নানা ধরনের ঘটনার মধ্যে দিয়ে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে, শেষ পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদও শপথ নিয়েছেন। আপনার বিশ্লেষণ কি জাতীয় পার্টির এই নির্বাচনে অংশ নেওয়া, বিরোধী দলের নেত্রী নির্বাচিত হওয়া, পাশাপাশি একজন মন্ত্রী, 3 জন প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়া, জাতীয় পার্টি শক্তিশালী হলো, দুর্বল হলো, কি হলো আসলে জাতীয় পার্টির? ধন্যবাদ। আমি প্রথমেই শাহরিয়ার আলমকে অভিনন্দন জানাচ্ছি নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য, ভালো মন্ত্রণালয় পেয়েছে। অভিনন্দন জানাচ্ছি আমার নিজের নির্বাচনী এলাকা ঢাকা ৬ কোতোয়ালি সূত্রপুরের সর্বস্তরের জনগণকে, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমার জন্য দোয়া করেছেন। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রশ্নের জবাবে আসি যে আমাদের মন্ত্রিসভায় কতজন দিয়েছেন, এটা এই জন্য তো আমাদের দল আলোচনা করবেন। আমাদের নেত্রী আছেন সংসদের বেগম রওশন এরশাদ। তার চেয়ে বড় কথা হলো যে আমাদের এই নির্বাচনটা আসাটা নিয়ে অনেক প্রশ্ন ছিল।
আমরা কখনো বলেছি আমরা নির্বাচনে আসব, কখনো বলেছি আমরা নির্বাচন আসব না, এবং শেষ মুহূর্তে আমরা নির্বাচনে এসে গেলাম। আমাদের 6 জন মন্ত্রীও অস্থায়ীভাবে নির্বাচনকালীন 6 জন মন্ত্রী আমরা মন্ত্রিসভায় যোগদান করলো। ঠিক পরবর্তী সময়ে আমাদের নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান ঈশ্বর সাহেব উনি বললেন যে আমি আর এই নির্বাচন থেকে আমাদের চলে যেতে হবে। তো উনি নির্বাচন বয়কট করার কথা বললেন এবং আমরা সবাই মোটামুটি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিলাম। পরবর্তী সময়ে স্যার যখন সিএমএইচে ভর্তি হলেন, তার অনুপস্থিতিতে আমাদের দলের শীর্ষ নেতা, স্যারের পরেই যার স্থান, বেগম রওশন এরশাদ, উনি হাল ধরলেন এবং উনি এই নির্বাচনটা পরিচালনা করলেন সবাইকে। জাতীয় পার্টিতে কি হোসেন মোহাম্মদ এরশাদের পরেই রওশন এরশাদের অবস্থান? একদম সবসময় এবং সমস্ত দুর্দিনে উনি কাজ করেছেন। স্যার যখন জেলে ছিলেন রংপুরে, কিন্তু উনি গিয়ে সমস্ত জায়গায় রংপুরটা উনি সফর করেছেন। স্যারের অবর্তমানে দলটাকে উনি গুছিয়ে রেখেছেন এবং উনি সবসময় কিন্তু পর্দার আড়ালে থাকতে ভালোবাসেন। কখনো আপনার টেলিভিশনে খুব একটা আসেন না, কিন্তু যখনই খুব দুর্দিন আসে, দুরবস্থা আসে জাতীয় পার্টির, উনি তখনই হাল ধরেন খুব শক্ত হাতে। এবার তাই উনি আমাদেরকে ডেকে বলছেন যে নির্বাচনে আমাদের এবার জাতীয় পার্টির মূল দুর্দিনটা কি ছিল? দুর্দিনটা ছিল যখন স্যার বললেন যে আমি নির্বাচনে যাব না, সবাই নির্বাচন থেকে সরে দাঁড়াও, তখন উনি বললেন যে না, এটা ভুল হবে, নির্বাচনে আমাদের আসতে হবে জাতীয় পার্টির অস্তিত্ব রাখার জন্য। কারণ জাতীয় পার্টি অনেক দুর্দিনেও কিন্তু নির্বাচন করেছে। জনাব এরশাদ অনেকবার বলেছেন যে আমি জাতীয় পার্টি, আমি যা বলবো সেটাই জাতীয় পার্টি। সেইটা হয়েছে, কিন্তু এবার স্যার তো আমাদের দলের নেতা, উনি যা বলবেন, আমিও ওনার কর্মী, সবসময় উনি আমাদের নেতা। এটা একটা তারপরে এরকম একটা কথা একটা সামরিক বাহিনী চলতে পারে, একটা রাজনৈতিক দলে কি এরকম একটা কথা চলে? তারপরে স্যার যখন অসুস্থ হয়ে সিএমএইচে চলে গেলেন, তখনই ম্যাডাম কিন্তু আমাদের এই দলটাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। 33 জন সংসদ সদস্য আমরা নির্বাচিত হয়েছি, এটা বড় নাম্বার। যদি আমাদের দলটা ঠিক মতন নির্বাচন করতে পারতো, আমার মনে হয় যে 70, 80, 90 আসন আমরা পেতাম। অনেকে কিন্তু বিভ্রান্তি হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, অনেকেই। আমিও সরার মধ্যে ছিলাম, দরখাস্ত দিব, তখন ম্যাডাম বলছে তুমি দিতে পারবে না, আমাকে নির্দেশ দিয়েছেন। এইভাবে হয়েছে। যাই হোক, আমরা আমাদের একজন মন্ত্রী হয়েছেন, উনি আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আনিসুল ইসলাম মাহমুদ, খুবই যোগ্য লোক। উনি এবার বোধহয় পানি সম্পদ মন্ত্রী হয়েছেন, আর 2 জন প্রতিমন্ত্রী হয়েছেন। তো এটা তো শেষ কথা না, একটা গভর্নমেন্ট অনেক দিনের জন্য হয়। আমরা মনে করি যে ফার্স্ট রাউন্ড দল হিসেবে জাতীয় পার্টির জন্য এই পুরো অবস্থাটা গত 4 মাস 5 মাস ধরে নির্বাচনে যাওয়া না যাওয়া, থুতু, হাসপাতাল, নানা প্রসঙ্গ মিলে দল কি শক্তিশালী থাকলো না দল একটু দুর্বল হলো? কি মনে হয় আপনার জন্য? কাজে আমাদের অন্য কোনো দল হলে অস্তিত্বই থাকতো না। আচ্ছা, কিন্তু আমাদের একটা সৌন্দর্য হচ্ছে যে আমরা এটা অভ্যস্ত। আমরা অভ্যস্ত, সকালে যেটা বললাম, বিকেলে আরেকটা বললাম, তারপর আরেকটা বললাম, আপনাদেরও বিভ্রান্ত করতে চাই। আমি আজকে আপনাকে বলে গেলাম, একদিন পরে এসে আরেকটা উল্টো কথা বললাম। আপনারা অনেক সময় হাসেন, অনেক সময় কাঁদেন, অনেক সময় আমাদের এটা নিয়ে করেন, কিন্তু এইটা হচ্ছে জাতীয় পার্টির সৌন্দর্য। অন্য কোনো দল যদি এই সমস্ত বলে এখানে থাকতো, এক জায়গায় দাঁড়িয়ে থাকতো, তাহলে সে দলের অস্তিত্ব হয়েছে। কিন্তু আমরা দেখেন ভালোভাবে দাঁড়িয়ে গেছি এবং মন্ত্রিসভায় যোগদান করেছি। স্যারও ভালো আছেন, আজকে বাসায় গেছেন। উনি মিডিয়ার সাথে কেন কথা বলছেন না সেই বিষয়ে আপনার সাথে আবার পরে কথা বলবো। কাজী ফিরোজ রশিদ, আমি একটু জনাব হাসান আরিফ আপনার কাছে আসতে চাই একটি বিষয় নিয়ে। আজকে যে মন্ত্রিসভা গঠিত হলো বা যে সরকার গঠিত হলো, তার মধ্যে প্রধান বিরোধী দল বা যাদের সমর্থন আছে তারা আসলে অনুপস্থিত। তারা এক ধরনের অবরোধ, হরতালের মাধ্যমে এই নির্বাচনটাকে বর্জন করে আসছিল। আজকে এসে কি মনে হয় যে তারা তাদের নির্বাচনী না আসাটা একটু ভুল করেছিল, বা এরকম কোনো কিছু কি মনে হয় যে, বা কোনো রাজনৈতিক পদক্ষেপের ক্ষেত্রে তারা একটু ভুল করেছে, এরকম কি মনে হয় বিএনপির ক্ষেত্রে? ধন্যবাদ খালেদ আমন্ত্রণের জন্য। প্রথমে আমি উত্তর দেওয়ার আগেই বা কোনো মন্তব্য করার আগেই সাহেব সাহেব যেটা বলেছেন যে আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি এবং কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা জাস্টিস হাবিবুর রহমান শেলি, তার মৃত্যুর তার রুহের মাগফিরাত কামনা করি। এবং আমার কাছে এটা আরও এর জন্য যে সপ্তাহ 2 আগেও ওনার সঙ্গে আমার দেখা হয়েছে, আলাপ হয়েছে। উনি একটা বই পাবলিশ করবেন, সেটার নামকরণের ব্যাপারে একটু আলাপ করছিলেন আর কি। তো খুব হাস্যোজ্জ্বল ছিলেন আর কি। তো যার জন্য এটা খুব পীড়াদায়ক বেশি আর কি।
আর এমনি তো বারে উনি খুবই প্রিয় ছিলেন, বেঞ্চে বিচারপতি হিসেবে প্রিয় ছিলেন সকলের। এখন আপনার প্রশ্নে আসি যে বিএনপি যারা এতদিন পর্যন্ত প্রধান বিরোধী দল হিসাবে ছিল, তারা এই বিগত নির্বাচনে অংশগ্রহণ না করে তারা ভুল করেছে কি করেনি, এটা তা মনে হয় যে এটা মানে আমরা বলে থাকি যে রং কোয়েশ্চেন টু রং পারসন আর কি। প্রথমত যে আমি যেহেতু পলিটিশিয়ান নই এবং দুজন অত্যন্ত ঝানু রাজনীতিবিদের সঙ্গে আছি, তো স্বাভাবিকভাবেই আমার কথাবার্তা একটু অন্য ধরনের হবে। সেজন্য এটা আমার মনে হয় যে এটা ওই বিএনপির কেউ যদি আসেন, তারা তাদের স্ট্র্যাটেজি বলতে পারবেন যে তারা নির্বাচনে এসে বা না এসে ভুল সিদ্ধান্ত নিয়েছেন কি নেননি আর কি। তো আমার মনে হয় যে এটা আমি ঠিক যথার্থ ব্যক্তি না এটা সাহায্য করি। আসলে এইটা বলার সময় এখন আসেনি, ভবিষ্যৎ বলে দেবে, ভবিষ্যৎ বলে দেবে যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল কি সঠিক ছিল, ভবিষ্যৎ বলে দেবে, এখনই বলার সময় না। আমরা প্রায়ই বলি যে একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে আসলে সংসদ খুব কার্যকর হয় না। এইটা কি আপনারও মতামত যে শক্তিশালী বিরোধী দল এটা সংসদের জন্য খুব কার্যকর? আমি এই প্রশ্নটা করছি এই কারণে যে বাংলাদেশের সংবিধানে যখন 70 অনুচ্ছেদ আছে, 151 জন যার আছে, তারপরে আর বিরোধী দল কেন? মানে তো বিরোধী দল তো আসলে সেই অর্থে কোনো ভূমিকাই রাখে না দেশ পরিচালনা, নাকি রাখে? আপনি কি না, তখন আমাদেরকে শুধু যে কোনো একটি সংবিধানের অনুচ্ছেদকে এককভাবে দেখলে হবে না, বা ইভেন সংবিধানকেও আমাদের যদি পুরো সংবিধানটা আমরা দেখি তাহলেও কিন্তু সেটা অসম্পূর্ণ হবে। আমাকে ইতিহাস নিতে হবে, রাজনীতি নিতে হবে, রাজনীতির দর্শন নিতে হবে, সবকিছু নিয়ে, এবং আমাদের জাতিগত বৈশিষ্ট্যগুলোও নিতে হবে বিগত 100 বছরের বা তার আগের থেকে। এই সব কিছুরই যেটাকে বলা হয় যে সাবস্টেন্স হচ্ছে আজকের আমার এই সংবিধান, এবং সংবিধানের সাবস্টেন্স হচ্ছে আমাদের প্রিয়াম্বল, যেটার মধ্যেও হাত দেওয়া হয়েছে। তো বিরোধী দল অত্যন্ত অপরিহার্য। এছাড়া শুধু সংখ্যা দিয়ে আপনার বিচার হবে না। পার্লামেন্টে আমরা দেখেছি যদি দক্ষ পার্লামেন্টেরিয়ান থাকে তাহলে একজন দুজনই সে তাদের অনেকের জন্য যে পার্লামেন্টেরিয়ান যে ডিবেট এবং ক্যাপাসিটি এবং এবিলিটি, এগুলো দিয়ে তারা শুধু সংসদকে যে প্রাণবন্ত রাখেন, প্রাণবন্ত রাখার জন্যই তা না, সেখানে যে বিভিন্ন ইস্যুগুলো, জাতীয় ইস্যুগুলো উঠে আসে, সেটা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। এবং সরকারকে প্রতিক্ষণে এই বিরোধী পক্ষ স্মরণ করিয়ে দেয় যে সে সঠিক পথে আছে কি বিপথে আছে। এবং আমাদের দেশে যেহেতু এখনো পর্যন্ত এটা অপ্রিয় হলেও সত্য যে কনস্ট্রাকটিভ বিরোধী কালচারটা গড়ে ওঠেনি, সেই কারণে সরকারকে সঠিক পথে রাখার জন্য যে বিরোধী দলের অপরিহার্যতা, সেটা আমরা ঠিক অতটা উপলব্ধি করতে পারি। স্যার, এই পার্লামেন্টের ক্ষেত্রে কি আপনি এরকম কোন বিরোধী দল দেখেন? জাতীয় পার্টির মধ্যে কি আমরা এরকম একটু গোলমেলে অবস্থা দেখা যাচ্ছে যে নেক্সট হাইয়েস্ট যে মানে আমাদের ফিরোজ সাহেবের যে রাজনৈতিক দল, তারা আবার মন্ত্রিসভাতেও আছে। তাহলে মন্ত্রিসভায় থাকলে ঐক্যমতের সরকার হচ্ছে, এখানে তো বিরোধী দল কিছু থাকছে না। তো সুতরাং এখানে বিরোধী দলের অনুপস্থিতিটা আমরা লক্ষ্য করছি। যতই বলা হোক না কেন যে আমরা বিরোধী দলের দায়িত্ব পালন করব, সেটা সোনার পাথর বাড়ি, আচ্ছা, সম্ভব না। বিরোধী দলের দায়িত্ব পালন করা একরকম সম্ভবই না। জনাব শাহরিয়ার আলম, আমরা এই প্রসঙ্গে আপনার একটু মতামত শুনবো। আমরা এটা বিরতি নিয়ে ফিরে এসে পাশাপাশি শুনবো যে বিরোধী দল না ছাড়া সংসদ, এটা আপনাদের কাছে কেমন লাগবে আসলে, যে এটা আসলে বিরোধী দল থাকছেই না একরকম বলা যায়। পাশাপাশি আরেকটা হচ্ছে যে অনেক মন্ত্রী এমপি 5 বছর পর নিজেদের দেয়া হলফনামা নিয়ে একটা বিব্রতকর অবস্থায় পড়েন। দায়িত্ব পাওয়ার পর এই বিষয়টি নিয়ে কি ভাবছেন, আপনার ভাবনাটাও যদি আমাদেরকে একটু বলেন। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। শাহরিয়ার ভাই, আপনার কাছে বিরতির আগে প্রশ্ন ছিল যে প্রায় বিরোধী দলহীন মন্ত্রিসভা কেন সংসদের? আমি একটু যোগ করতে চাই প্রায় কাছাকাছি জিনিস, সেই জন্য একটু যোগ করে নিয়ে যে আমাদের যে এখন 10ম সংসদ বসছে, 9ম সংসদের আইনি স্ট্যাটাসটাও যদি আপনি এর পাশাপাশি বলেন। পাশাপাশি এর আগে আমরা প্রশ্ন করেছিলাম যে হলফনামা নিয়ে মন্ত্রী এমপিরা অনেক সময় বিব্রতকর অবস্থা বললেন, এই নিয়ে আপনার ভাবনা কি? জি জি, শুরুতে যে বিষয়টা আলোচনা হচ্ছিল সে ব্যাপারে আমার একটু মতামত চেয়েছেন আপনি। আমি আমার বাকি দুজনের সাথে একমত যে সময় বলে দেবে জাতীয়তাবাদী দল নির্বাচনে না আসাটা তাদের জন্য সত্যিকার অর্থে কি অবস্থায় তাদের দলকে নেবে। তবে আমার একেবারে ব্যক্তিগত মতামত যে সিদ্ধান্তটি নির্বাচনে না এসে
নির্বাচনকালীন সময়ে তারা যে কাজগুলি করেছে সেটা অবশ্যই ভুল হয়েছে, এবং আমার মনে হয় এটাতে কোনো পরিবর্তন হবে না। বরঞ্চ নির্বাচনে না এসে একেবারেই যদি কোয়াইট থাকতো তাহলে নির্বাচনকে আরো অনেক বা সরকারকে অনেক আরো বেশি প্রশ্নবিদ্ধ করতে পারতেন তারা। কিন্তু আমরা যদি কোনো কিছু ভুলও করে থাকি সেটা অফসেট করে দিয়ে আরো অনেক দূর আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে তারা যে কর্মকাণ্ডগুলি করেছে, যদিও জাতি হিসেবে সেটা কাম্য নয়, কারণ অনেক চড়া দামের বিনিময়ে সেই অ্যাডভান্টেজটি, আমরা সেই অ্যাডভান্টেজ নিতেও চাই না কেউ অবশ্যই। দ্বিতীয় কথা হলো যে আপনি যেটি বলেছেন যে বিরোধী দল না থাকা, যে বিরোধী দলের প্রধান সংসদের 400 কার্যদিবসের মধ্যে মাত্র 8 দিন উপস্থিত থাকেন, তো সেই বিরোধী দলের আশা থাকা না থাকাতে খুব বেশি কি যায় আসে কিছু? আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি, আমরাও হাহুতাশ করেছি সংসদে যে বিরোধী দল থাকলে আরো প্রাণবন্ত হতো, হয়েছেও কয়েকদিন প্রাণবন্ত সংসদ, কিন্তু এটার পাশাপাশি যে ভাষায় যেভাবে কথাবার্তাগুলি এসছে এবং পরবর্তীতে আমাদেরও কয়েকজনকে সেটার সাথে যোগদান করতে হয়েছে, ওই স্রোতে গা ভাসিয়ে দিতে হয়েছে। কিন্তু হ্যাভিং সেড অল দিস, আমরা সরকারি দলের সংসদ সদস্য হবার পরেও আমাদের দলের মাননীয় মন্ত্রীদেরকে আমরা যেভাবে বিব্রত করেছি, প্রশ্নবাণে জর্জরিত করেছি, 71 বিধি দিয়ে তাদেরকে নাজেহাল করেছি, তাদের কাছ থেকে কমিটমেন্ট আদায় করে নিয়েছি, বিরোধী দলের যে কোনো অংশে কম নয় সে বিষয়গুলি। তো বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি স্টিল ইজ মানে ইনফ্যান্ট স্টেজে আমি বলবো। এটাতে আমাদের বোঝারও বিষয় আছে, জাতি হিসেবে বা যারা ভোটার বা নাগরিক এই সংসদকে কিভাবে পরিচালিত হয়, কি বিধি দ্বারা পরিচালিত হয়, এটার সাথে আমরা কিন্তু ওয়েল অ্যাকুয়েন্টেড না। তো এই বিষয়গুলিতে বিরোধী দল থাকলে আরো দ্রুততম সময়ের মধ্যে আমরা সেটা অর্জন করতে পারতাম, সেই জায়গা থেকে আমরা হয়তো পিছিয়ে পড়ছি। কিন্তু জাতীয় পার্টি সরকারে অংশগ্রহণ করেও বিরোধী দলের ভূমিকা অবশ্যই পালন করতে পারে। আমাদের উপরে 70 বিধির কারণেই সরকার যখন মন্ত্রী একটি বিল প্রস্তাব উত্থাপন করবেন, আমরা বাধ্য হয়ে তার পক্ষেই ভোট দেব, তারা কিন্তু বিপক্ষে ভোট দেওয়ার অধিকার রাখেন। তো সেই জায়গায় কার্যকরী বিরোধিতাই তারা কিন্তু করতে পারবেন, কার্যকরী বিরোধী দল হিসেবে যদি তারা চান, তো সেখানে কোনো সমস্যা নেই। আর তারপরের কথা যেটি আপনি বললেন যে দশম সংসদ সম্বন্ধে বলি, যে সংসদের কার্যকাল যে মেয়াদ, এটার দিন গণনা শুরু হয় ফার্স্ট সিটিং থেকে, সংসদের প্রথম অধিবেশনের তারিখ থেকে। সেই দৃষ্টিকোণ থেকে বর্তমান নবম জাতীয় সংসদ 24 তারিখে, 24শে জানুয়ারিতে শেষ হবে। 24 তারিখের আগে দশম জাতীয় সংসদের মেয়াদ বসছেও না এবং বসবেও না, এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এবং এখানে অন্য কোনো সংশয়ের কোনো বিষয় আসেনি। এখানে একটি বিষয় অনেকে বলার চেষ্টা করেছেন যে আমরা একটা বিষয় দেখেন, তাড়াহুড়ো করা হচ্ছে, অনেক কিছু বলা হয়েছে। নবম জাতীয় সংসদ নির্বাচন 29শে ডিসেম্বর হওয়ার পরে 23রা জানুয়ারি কিন্তু মন্ত্রী পরিষদ সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছিলেন। এবারও ঠিক তাই, আমরা 3 দিন পরে, 4 দিন পরে শপথ গ্রহণ করেছি, তার 3 দিন পরে সরকার গঠিত হয়েছে। মোটামুটি সেম ক্রোনোলজি বা সেম টাইম গ্যাপও কিন্তু মেনটেন করা হয়েছে, এখানে নতুন করে তাড়াহুড়োর কিছু নেই। তবে একটি বিষয় অবশ্যই, যে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় যে চক্রান্তগুলি আমরা দেখেছি অতীতে, আমরা শুধু একটি সরকার, একটি নির্বাচন হয়ে গেল, তারপরে 3 সপ্তাহ চুপচাপ বসে থাকারও কোনো কারণ নেই। তো এই বিষয় নিয়ে যারা সংশয় প্রকাশ করছেন, তারা অন্য কোনো দূরভিসন্ধিমূলক কোনো পরিকল্পনা তাদের আছে কিনা, এটা একটু ভেবে দেখার বোধহয় স্কোপ থেকে যায়। আর হলফনামার বিষয়ে যেটা বললেন, খুব পরিষ্কারভাবে আমি শিওর যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেরও সাংবাদিক ভাইরা উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল নির্বাচনের পরপর, উনি পরিষ্কার করে বলেছেন যে হলফনামা একটা বিষয় খেয়াল করে দেখেন, যিনি সম্পত্তি অর্জন করেছেন, বৈধ অবৈধ তদন্ত সাপেক্ষ হবে, যিনি সম্পত্তি অর্জন করেছেন তিনি কিন্তু স্বহস্তে লিখে ডিক্লেয়ার করেছেন। তার মানে কি, তার সেই সৎ সাহসটা আছে ডিক্লেয়ার করার। ফার্স্ট আমি তাকে একটা বেনিফিট অফ ডাউটস দিতে চাই, কিন্তু সেখানে তাকে জাস্টিফাই করতে হবে। দুদকও বলেছে যে এগুলি নিয়ে তদন্ত করা হবে, সময় বলে দেবে, কারণ এগুলো হলফনামায় পরিষ্কারভাবে বলা আছে, এটা থেকে সরে যাওয়ার কোনো বিষয় নেই। এবং বর্তমান মন্ত্রিসভারও যদি আপনি একটা মিল খোঁজার চেষ্টা করেন, যে একটা বড় ধরনের পরিবর্তন এবং কোথা থেকে কেন কি পরিস্থিতিতে এটা হলো, এখান থেকেও কিন্তু সরকারের অবস্থান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবস্থান সুস্পষ্টভাবে ফুটে উঠেছে, মুখে প্রকাশ না করা হলেও। এটা আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই। জনাব কাজী ফিরোজ রশিদ, আজই আপনি বলেছেন মন্ত্রিত্ব বন্টন নিয়ে জাপা সন্তুষ্ট নয়, এটা কি দলের ভাষ্য নাকি আপনার ব্যক্তিগত ভাষ্য? এইচ.এম. এরশাদ সাহেব বিষয়টি কিভাবে দেখছেন? এরশাদ সাহেবের সাথে কি আপনাদের নিয়মিত যোগাযোগ বা আপনার নিয়মিত যোগাযোগ আছে কিনা? আজকে আপনি যেটি বলেছেন সেটির কোনো প্রতিক্রিয়া এরশাদ সাহেব দিয়েছেন কিনা মন্ত্রিসভা বন্টন নিয়ে? স্যারের সাথে তো যোগাযোগ একদিন হয়নি। মন্ত্রিসভা আমাদের এটা যেভাবে মন্ত্রিসভা করা হয়েছে, 49 জন মন্ত্রিসভা সদস্য আছেন, প্রধানমন্ত্রী সহ, অত্যন্ত ভালো মন্ত্রিসভা হয়েছে। তো আমাদের এক্সপেকটেশন ছিল যে জাতীয় পার্টি থেকে আরো বেশি হবে, কারণ আমাদের 33 জন সংসদ সদস্য, এর মধ্যে আমাদের একজন ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন আর দুইজন স্টেট মিনিস্টার হয়েছে। এখানে সম্ভবত আমাদের দলের ছিল আরো বেশি,
দাবি ছিল। তো এইটা পরবর্তী সময় দেখা যাবে। আপনার একটা প্রশ্নের জবাব ওনার কাছে করেছিলাম, আমি বলছি আমরা তো বিরোধী দলের আছি, তো বিরোধী দলের ভূমিকা কি এটা কিন্তু আমার কাছে স্পষ্ট না। আমি যতটা জানি যে আমরা নির্বাচিত হই, একটি দল বিরোধী দলে থাকে, একটি সরকার থাকে। যারা বিরোধী দলে থাকে তারা যে শপথ নেয়, শপথ নিয়ে তারা সংসদে প্রথম দিন বসে, তারপর বেরিয়ে চলে আসে, আর যায় না। যায় যখন তার সংসদ সদস্যপদ বাতিলের সময় এসে যায়, তখন একদিনের জন্য আবার যায়, গিয়ে যে যা পারে মন করা এমন কোনো বক্তব্য না দেওয়া হয় যা মানুষ শুনতে চায় না, টেলিভিশন বন্ধ করে দেওয়া যায়, অশ্রাব্য ভাষায় একে অপরের প্রতি গালাগালি করে। এই ধরনের আমাদের একটি আছে, অতীত অভিজ্ঞতা আছে। আর কি করে, একটি ট্যাক্স ফ্রি গাড়ি, একটি প্লট, বিদেশে বহুবার যাতায়াত, নেম ফ্ল্যাট, আর এমপির একটি মনোগ্রাম পাই গাড়িতে ব্যবহার করার জন্য। আমি তো নতুন হয়েছি, আমি বুঝি না। তো এইগুলো নিয়ে তারা চলাফেরা করে। এইটা যদি বিরোধী দল হয়, তো আমি সম্ভবত বলবো যে জাতীয় পার্টি ওই বিরোধী দল করবে না। মানে আপনি ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না? না, ট্যাক্স ফ্রি না, জাতীয় পার্টি ওই বিরোধী দলের ভূমিকা নেবে না। আমরা বিরোধী দল ওইটাই করবো, আমরা গঠনমূলক সমালোচনা করবো, আমরা সংসদে থাকবো, আমরা সংসদে থাকবো, আমরা প্রতিনিয়ত সংসদে থাকবো, গঠনমূলক সমালোচনা করব। সরকার যত অন্যায় হবে, এমনকি আপনি যদি আগামীকাল মন্ত্রী হয়ে যান তারপরেও অসুবিধা কোথায়? আমি যদি মন্ত্রী হয়ে যাই, তা আমার মন্ত্রণালয় সম্পর্কে তো আমি কথা বলবো না, উনি বলবেন। কিন্তু ওনার মন্ত্রণালয় সম্পর্কে কথা বলার রাইট তো আমার আছে, এটা তো কেউ নিয়ে যায়নি। এটা হচ্ছে কি আমাদের মানসিকতা। আমার একটু খালি বোঝার খটকা হয়। ধরেন আপনি একজন, আমি ধরে নিলাম আপনি মন্ত্রী হচ্ছেন না, যদি আশা করি আপনি মন্ত্রী হন, আপনার শুভকামনা থাকলো, কিন্তু আপনি যখন সরকারের সমালোচনা করবেন তখন কি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় বাদ দিয়ে সমালোচনা করবেন, যেহেতু শাহরিয়ার ভাই আপনার দল করেন? না, ওনার যদি কোনো থাকে, লুফুল থাকে, ওখানে যদি কোনো দুর্বলতা থাকে, আমি অবশ্যই তুলে ধরবো। কিভাবে করবেন? উনি তো আপনাদের দলেরই লোক, ধরেন কিচ্ছু আসে যায় না। আমার দলের যিনি মন্ত্রী হয়েছেন তার বিরুদ্ধে আপনি দেখবেন, এটা হচ্ছে কি আজকে বললে টেলিভিশনে আপনি শুনবেন, এটা কেমন শোনাবে, এটা ভবিষ্যৎ প্রমাণ হবে যে জাতীয় পার্টি এই প্রথমবারের মতো সংসদে বিরোধী দল হয়ে কি ধরনের ভূমিকা রাখতে পারে। এইটা আস্তে আস্তে স্পষ্ট হবে। প্রথম অধিবেশন আসুক, আপনার টের পাবেন। কেন আমরা বলতে পারবো না? জনাব কাজী ফরিদ, আপনি নিজেও বলছিলেন, আমারও এটা মনে হয় যে জাতীয় পার্টিকে লোকে আর বিশ্বাস করবে কিনা এই ব্যাপারে আমার দৃঢ় সন্দেহ আছে, যত কিছু আপনি বলেন। জনাব হাসান আরিফ, আপনার কাছে জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই জানেন যে আজকে একটি রিট হয়েছে হাইকোর্টে, সেটা হচ্ছে যে নির্বাচনের গেজেট এবং এর ফলে মন্ত্রিসভা সদস্যদের শপথ অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করে। যেহেতু এটার মধ্যে কোনো নাম্বার পড়েনি এবং এটি এখনো সাবজুডিস নয়, আপনার মতামত একটু জানতে চাইছিলাম যে এইটাকে আপনি কিভাবে দেখেন, যে এটার মধ্যে আসলে কি বিষয় থাকতে পারে? এটা বিরোধী দলের চিফ হুইপ, সাবেক চিফ হুইপ বা বর্তমান চিফ হুইপ, আমি জানি না কি বলবো, নবম সংসদ থেকে এখনো বহাল আছে, তাহলে বর্তমান চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলছেন এটা। রিটটার বিষয়ে আমার এখনই শুনলাম যে রিটটা হয়েছে। তো অ্যাপার্ট ফ্রম দ্য রিট একটা বিতর্ক কিন্তু আছে, যে বিতর্কের ব্যাপারে কিছুটা শাহরিয়ার সাহেবও একটু উল্লেখ করেছেন আর কি, যে ওথ হয়ে গেছে, তারপরেও তাহলে তারা কেন বসে থাকবেন এবং নতুন মন্ত্রিসভা গঠন করতে অসুবিধাটা কোথায়? এখানে সুবিধা অসুবিধার ব্যাপার নয়। প্রথমে আমরা দেখি যে এই সংবিধানের মধ্যে একটা ধারাবাহিকতা দেওয়া আছে এবং ইলেকশনের পুরো প্রক্রিয়াটা কিন্তু সংবিধানের মধ্যে নাই, থাকবেও না, থাকেও না। এটা যে ইলেকশন রিলেটেড ল, পিপলস রিপ্রেজেন্টেশন, যে অ্যাক্ট, অর্ডিন্যান্স ইত্যাদি যেগুলি আছে, সেগুলির মাধ্যমে এটা ঠিক করা হয়। তারপরে পার্লামেন্টারি প্র্যাকটিস, রুলস অফ পার্লামেন্টারি প্র্যাকটিস আছে। তো সেখানে ওতে আমাদের সংবিধানে নতুন করে সংযোজন করা হয়েছে একটি ঘটনার প্রেক্ষিতে, যে 3 দিনের মধ্যেই, গেজেট হয়ে যাওয়ার 3 দিনের মধ্যেই ওথ দিতে হবে। আবার ওথের সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে ওথ নেওয়ার সঙ্গে সঙ্গে শ্যাল বি ডিমড টু হ্যাভ টেকেন দি অফিস। অর্থাৎ ওথ এবং অফিসের মধ্যে কিন্তু কোনো সীমারেখা দেওয়া নেই। আমি ওথ নিয়ে বাড়ি গেলাম, তারপরে 3 দিন পরে ঘুরে টিরে এসে বললাম যে ঠিক আছে আজকে আমি অফিসে যাচ্ছি, তা না। দি ভেরি মোমেন্ট আই আটার দি ওয়ার্ডস অফ দি ওথ, আই এন্টার ইন টু দ্য অফিস। অর্থাৎ তো সেখানে ওথ এবং অফিসের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি এটা খুলে দেখো যে 147 এর সেকেন্ড পার্টটা, 147 এর সেকেন্ড পার্টটা আছে, কিন্তু যে আরেকটা যুক্তি দেওয়া হচ্ছে যে শপথের মধ্যে করিতে যাইতেছি যে যেটা আছে সেটা কি করা? না, আমাকে পুরোটাই দেখতে হবে। আচ্ছা, যে এই ডিসটিংশনটা কোথাও নাই,
ডিস্টিংশনটাও কোথাও নাই। তারপরে পার্লামেন্টারি যে প্র্যাকটিস যেটা আছে, রুলস অফ পার্লামেন্টারি প্র্যাকটিস, সেখানে কিন্তু ওই মেম্বারের ডেফিনেশন দেওয়া আছে। তারপরে সেখানে আজকে গওহর রিজভী সাহেব একটা আর্গুমেন্ট নিতে চাইলেন যে ওই যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি, মানে এখনো করি না। হ্যাঁ, এটা করি, কিন্তু আরো ওইটাকে এককভাবে পড়লে হবে না। এই শপথের অংশটুকে পুরো 123 সঙ্গে পড়তে হবে, তারপরে 57, 58 এর সঙ্গে পড়তে হবে, তারপরে অনেকে জানো যে 147 এর যে লাস্ট পার্টটা, 148 এর যে লাস্ট পার্টটা, রাইট, ওইটা, এবং 123 টু যে প্রভাইসো যেটা আছে, 123 টু প্রভাইসোতে চলে যাও না। 48(3) তে অবশ্যই এটা স্পষ্ট করা আছে, শপথ গ্রহণের অব্যবহিত পর তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলে গণ্য হইবে। তো এটা হলো সাবস্ট্যান্টিভ পার্ট। আর ওতে ওই শব্দটা হচ্ছে যে এটা আমি গ্রহণ করিতে যাইতেছি, মানে কিন্তু এই যাওয়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই বা কোনো সময়সীমা নাই আর কি। তারপর আরেকটা আমরা আরো দেখে থাকি আইনের ব্যাখ্যা বা সংবিধানের ব্যাখ্যার সময়, অ্যাজ সুন অ্যাজ, ইমিডিয়েটলি, এই শব্দগুলো। কিন্তু এই এর ক্ষেত্রে অনেকে জানো যে তুমি দেখবে যে ওখানে ওই ইমিডিয়েট বা অ্যাজ সুন অ্যাজ শব্দটা নেই। লাস্টলি গেজেট নোটিফিকেশনের যে বিষয়টা আসছে সেটা হলো যে ইলেকশন প্রসেস আরম্ভ হলো, শিডিউল ডিক্লেয়ার থেকে আরম্ভ করে রিটার্নিং অফিসার পাঠালো কমিশনের কাছে, এবং কমিশন 39 অনুযায়ী, সেকশন 39 অফ দি ইলেকশন ল, যেটা রিপ্রেজেন্টেশন অর্ডিন্যান্স, সেখানে 39 অনুযায়ী ইলেকশন কমিশন শ্যাল পাবলিশ গেজেট নোটিফিকেশন। এর আগে কিন্তু ওই যে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সব জায়গায় অ্যাজ সুন অ্যাজ অর ইমিডিয়েটলি দেয়ার আফটার ইত্যাদি শব্দগুলি আছে, কিন্তু ওইখানে গেজেট পাবলিকেশনের ব্যাপারে কিন্তু সময় কোনো সীমা রেখা। আমি আরেকটি বিষয় আমি শেষ করি। তো সেখানে দেখা যাচ্ছে যে তাহলে আরেকটা হচ্ছে 57 এবং 58 অনুযায়ী যে নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট না আসা পর্যন্ত, ক্যাবিনেট না ফর্ম হওয়া পর্যন্ত, পূর্ববর্তী যে ক্যাবিনেট, দ্যাট উইল কন্টিনিউ। রাইট, প্রাইম মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ অল দোজ আর দ্য ক্যাবিনেট মিনিস্টার, তারা কন্টিনিউ করবে। এটা ইউনিভার্সাল প্র্যাকটিস, এটা নতুন বা নতুনত্ব কিছু না আমার মনে হয়। সেক্ষেত্রে এখানে কোনো ভ্যাকুয়াম নাই, সাংবিধানিকভাবে কোনো ভ্যাকুয়াম নাই, এবং সেখানে অনুযায়ী ওই তুমি ইয়েটা দেখো যে 123A প্রোভাইসো, যেটা 2 এর প্রোভাইসো, ব্যতিক্রম করা হচ্ছে যে এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা অফিসে যাবেন না, অফিস আর ওথ একসঙ্গে জড়িত। একটু দেখে নিও। হ্যাঁ, এটা আছে, এক্সেপশন দেওয়া হয়েছে যে এই 2 এর আওতায়, অর্থাৎ 90 দিনের মধ্যে যারা নির্বাচিত হবেন তারা কিন্তু তাৎক্ষণিকভাবে অফিস আর যাবেন না, অফিস গ্রহণ করবেন। আমার মনে হয় যে এই বিষয়গুলি নিশ্চয়ই আদালতেও কিছুটা, সেজন্য আমার মনে হয় যে এই বিতর্কটা অযথা সৃষ্টি করা হয়েছে, মানে অকারণে করা হয়েছে। আমার মনে হয় যে করা হয়েছে, কোনো প্রয়োজনই ছিল না। শারীর ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনি যদি একটু বলেন যে বিতর্কটা অযথা সৃষ্টি করা হয়েছে কিনা খুব সংক্ষিপ্তভাবে। আর আমাদের দর্শকরা জানতে চাইছেন যে নবম সংসদে একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাকে প্রধানমন্ত্রী তার প্রতি আস্থা রাখতে পারলেন না কেন, তার প্রতি যে বিষয়গুলি ছিল সেগুলি নিয়ে আপনি একটু আলোচনা করবেন, যে তাকে কি আস্থা না রাখার জন্য নাকি পরিবর্তন, নতুন মুখ আনার জন্য সেটি করেছে। আমরা একটা বিরতি নিচ্ছি এবং ফিরছি। আজকের বাংলাদেশে ফিরলাম। জনাব শাহরিয়ার আলম, এএফ হাসান আরিফ বলছিলেন যে আসলে নবম সংসদ, দশম সংসদ নিয়ে একটু সাংবিধানিক জটিলতা রয়েই যাচ্ছে। আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন। আমার মনে হয় না উনি বলেছেন সাংবিধানিক জটিলতা রয়ে যাচ্ছে, উনি ক্ল্যারিফাইও করেছেন যে এখানে সেরকম কোনো ফাঁকফোকর নেই, কিন্তু যে বিতর্কটুকু তৈরি করা হয়েছে, বলেছেন যে আসলে 24 তারিখে যে শপথ নিতে হবে 24 তারিখে, সেই ব্যাপারে কোনো ফাঁকফোকর নেই, আমি যদি ঠিক বুঝি। এখানে আমি আরেকটি বিষয়ে আসতে চাই। 123-এর 3-এ যেখানে সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হবে, ক খ দুটো বলা ছিল যে মেয়াদ শেষ হবার 30 দিন 90 দিন আগে যদি হয় তাহলে হবে যে ক উপদফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ উক্ত উপদফায় উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ করিবেন না। এই কারণে শপথ গ্রহণ করে অপেক্ষা। কিন্তু এটা না করলে যেটা হতো, আমার ধারণা যে কথাটি আপনি বলার চেষ্টা করছিলেন, সেটি হলো যে 5 তারিখে নির্বাচন হলো, 24 তারিখে মেয়াদ শেষ সংসদের, 25 তারিখের আগে মেয়াদ বসছে না বা বসতে পারছেন না,
আপনার কোনো কারণ নেই নবম জাতীয় সংসদ, অনেকে বলতে পারেন রাষ্ট্রপতি কেন ভেঙে দিলেন না, ভেঙে দেওয়ার মধ্যে কোনো পরিস্থিতি নেই, কেন আপনি ইতিহাসে একটা দাগ রেখে যাবেন যে নবম জাতীয় সংসদ 20 দিন আগে মেয়াদ শেষ করে দিয়েছে? কোনো দরকার নেই, পরিষ্কারভাবে সংবিধানে বলা আছে যতটুকু আমি বুঝি আমার সীমিত জ্ঞান দিয়ে। সেখানে 20 দিনে, বাংলাদেশে 20 দিনে বিরোধী দল যেভাবে আন্দোলন, রাজনৈতিক আন্দোলন সংগ্রামের নামে যেভাবে জীবন্ত মানুষ পুড়িয়ে মারছে, পশুদেরকে পুড়িয়ে মারছে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে, হাজার হাজার মানুষ, 150 মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে, আরো অনেক কিছু করা হচ্ছে। সেই জায়গায় 20 দিন ধরে তারা বলবেন, হরতাল অবরোধ করবেন, বলবেন দেশের সরকার নেই, নির্বাচন হয়ে গেছে, অবৈধ সরকার গঠন হচ্ছে না। নির্বাচন হয়ে যাওয়ার পরে সরকার গঠনে যদি 20-25 দিন সময় বাকি থাকে, বাংলাদেশের 16 কোটি সাধারণ মানুষ যার এখনো 30-35 বা 40 ভাগ এখনো অর্ধশিক্ষিত বা অশিক্ষিত, তাদেরকে যতটুকুই বোঝানো হয় ততটুকুই তারা বোঝেন। তারা যে কোনো সময় বুঝে বসতে পারতেন এই নির্বাচন বোধহয় ভালো মতো হয়নি, নির্বাচন গ্রহণযোগ্যতা নেই, এই কারণে সরকার, শেখ হাসিনা সরকার গঠন করতে পারছেন না। এই বিষয়টুকুকে মার্কেট করা খুব ইজি হতো বিরোধী দলের জন্য। আমরা কেন তাদেরকে সেই সুযোগটা দিব? এবং সরকার যেটি চেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী যেটি চেয়েছেন পরিষ্কারভাবে, যে নতুন ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, সেখানে প্রধান বিরোধী দল যদি নাও এসে থাকে, আমরা যথেষ্ট সময় অপেক্ষা করেছি, তারা আমাদেরকে বাধ্য করেছেন এরকম একটি নির্বাচনে, আমরা আলোচনার কথা এখনো বলছি। সে অবস্থায় নির্বাচনের পরে আমরা অবশ্যই শক্তিশালী একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই, এবং শক্তিশালী একটা সরকার প্রতিষ্ঠা করে এই নৈরাজ্য, এই আন্দোলনের নামে এই সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও পোড়ায় রাজনীতি আমরা বন্ধ করতে চাই। এবং সেই কাজগুলি আমরা নতুন সরকার প্রতিষ্ঠা না করলে করতে পারছি না। রাইট, আমরা এই বিষয়টি পরিষ্কার। আপনি যদি পররাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে, আমাদের অনেক দর্শক জানতে চাইছে যে আগের পররাষ্ট্রমন্ত্রীর উপর প্রধানমন্ত্রী আস্থা রাখতে পারলেন না, এবারে মনে হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে কি করা উচিত? আমার মনে হয় না এই প্রশ্নটার উত্তর দেওয়া আমার জন্য সমীচীন হবে। আমি এইটুকুই প্রত্যাশা করব, গত 5 বছরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক সফলতা রয়েছে, আপনারা জানেন। সেখানে আমাদের সেই সমুদ্র বিজয় থেকে শুরু করে বিদেশে যে শ্রমিক অল্প পয়সায় যাচ্ছে, এটি যে শুধু শ্রম মন্ত্রণালয়েরই একমাত্র অর্জন তা নয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত ছিল। ব্যবসা প্রসারে ইউরোপিয়ান ইউনিয়নে সিঙ্গেল স্টেজ জিএসপি করা হয়েছে, অনেক সফলতা রয়েছে। সেই জায়গা থেকে আমি শুধু এইটুকুই প্রত্যাশা করব সেই সব দর্শক ভাইদের কাছে, যে যারা নতুন দায়িত্ব আমরা নিয়েছি, আমাদের জন্য একটু শুভকামনা রাখবেন, আমরা যেন সৎ এবং নিষ্ঠার সাথে দেশের কাজ করতে পারি। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে, আপনাকে অনেক দিন ধরেই আমরা টক শোতে বিভিন্ন বিষয়ে, আপনি বিএনপির রাজনীতি ভবিষ্যৎ কি দেখতে পান? তার আগে আমি তো বিরোধী দলে আমাকে ফেলাই দিলেন না, বিরোধী দলের নেতা, পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে 2 লাইন বলি। জি, খুব সংক্ষেপে যদি বলেন। আমাদের জনগণের চোখে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সম্পূর্ণ ব্যর্থ, একদম। কারণ ওনার সবথেকে বড় সার্থকতা ছিল যে উনি আকাশে এবং বিদেশে কাটিয়েছিলেন ওনার 5টি বছর, এবং যখনই দেশে এসে ফিডব্যাক দিচ্ছেন আমরা তেমন কিছু পাইনি। ভারতের প্রধানমন্ত্রী আসলেন, আমরা দেখা করতে গেলাম, উনি বললেন যে মমতা ব্যানার্জি আসতেছে এবং তিস্তা চুক্তি হবে। আমরা ভিতরে যে জিজ্ঞেস করলাম, ভারতের যারা মন্ত্রী এসেছিল যে আপনাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসছেন, মমতা ব্যানার্জি না, উনি আসবেন না। উনি সংবাদ সম্মেলন করতেছেন তখন যে উনি আসবেন না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন ওনার সাথে কথা হয়েছে, আসবেন। যে এই সমস্ত কথা বঙ্গবন্ধু খুনিদের আমাদের আমি খুব বিনয়ের সাথে জানতে চাই যে এর জন্য ডাক্তার দীপুমণি যতটা এরকম ভাবে কথা বলে আশা দিয়ে আমরা আশাহত হয়েছে, অনেক বেশি আশাহত তো ডক্টর গওহর রিজভির মাধ্যমে হয়েছি। তিনিও তো একাধিকবার বলেছেন এটা হয়ে গেছে, এটা হচ্ছে, আপনারা জানছেন না, এটা হচ্ছে, কিন্তু আলটিমেটলি হয় নাই। ডক্টর গওহর রিজভি তো থাকলেন উপদেষ্টা, সেটা মানে প্রধানমন্ত্রী বলতে পারবেন। তো আমাদের কাছে যদি এইভাবে আসে, আমাদের যদি জিজ্ঞেস করেন, তো আমরা নিশ্চয়ই এটা আলোচনা সমালোচনা করবো। এখন আপনি যেটা বলতেছিলেন বিএনপির ভবিষ্যৎ নিয়ে যদি একটু বলেন। না, বিএনপি কারো ভবিষ্যৎ দেশে কেউ বলা যায় না, কারণ রাজনীতি ভবিষ্যৎ গণনা করে বলা যাবে না। এটা হচ্ছে কি, জ্যোতিষীরাও বলতে পারে না, জ্যোতিষী আপনার ভবিষ্যৎ বলতে পারে যে আগামীকাল আপনার দিনটা কেমন যাবে রাশিফল দেখে, কিন্তু রাজনীতি ভবিষ্যৎ এই দেশে কোনো জ্যোতিষী আজ পর্যন্ত বলতে পারে নাই। কারণ 71-এ অনেকে আমাদের বলেছিল যে তোমরা যে কয়জন ঘর ছাড়া হলা, জীবন তার ঘরে ফিরে যেতে পারবো না, কারণ এই দেশ কোনদিন স্বাধীন হবে না। কিন্তু আমরা কিন্তু স্বাধীন করে এসেছিলাম। বঙ্গবন্ধুর আহ্বানে আমাকে বলছিল যে এই যে শেখ সাহেব যা তোমাদের দিলেও নষ্ট করে ছেলেগুলোর জীবন, আর জীবনে কোনোদিন তোমরা ঘরে ফিরে যেতে পারবে না। কিন্তু পরবর্তী সময় আমরাও দেশ শান্তি ফিরে আসছি, বঙ্গবন্ধু এসে এই দেশ আবার চালিয়েছেন আমাদের সামনে রেখে। সেই জন্য এই বিএনপি ভবিষ্যৎ এই মুহূর্তে আমি কেন, বিএনপি নিজেরাও বলতে পারবো না কি হবে। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনাকে ধন্যবাদ। আমি জনাব হাসান আরিফ আপনার কাছে জানতে চাইবো, প্রশ্নটা করে রাখি, উত্তরটা বিরতির পর এসে জানবো। আপনি বাংলাদেশের আদালত
এখন কি পরিমাণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারছে বলে মনে করছেন? কারণ দর্শকদের অনেকেই জানতে চাইছেন, যেহেতু কার্যকর বিরোধী দল নেই সেহেতু আমাদেরকেও অনেক দর্শক মনে করেন যে আমরা কিছুটা আওয়ামী লীগের প্রতি, কিছুটা বিএনপির প্রতি ইনক্লাইন, সুতরাং আদালতই হচ্ছে শেষ ভরসার জায়গা। আপনি কি মনে করেন আদালত আমাদের সেই ভরসার কতটুকু দাম দিতে পারবে বা পারছে? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম। আজকের বাংলাদেশে আইন আদালতের প্রতি স্যার আস্থার ব্যাপারটা স্যার আপনি কেমন, এবং যদি এটা সংখ্যালঘু এবং অন্যান্য যারা অত্যাচারিত হচ্ছে এমনকি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাদের কথা মাথা রেখে যদি স্যার একটু বলতেন। এখানে তাহলে প্রশ্ন এসে গেল তিনটি। একটি হলো বিচার বিভাগের স্বাধীনতা এবং তারা সেটা কতটুকু ভোগ করছেন বা নিজেরা পালন করছেন। আর একটা হচ্ছে যে সংখ্যালঘুদের বিষয়, যে তারা তাদের এই দুর্ভোগের জন্য কোনো বিচার পাচ্ছেন কিনা। আর একটা হচ্ছে রাজনীতিবিদদের বিষয়। তো আমি দুঃখজনক হলো এটা সত্য যে পাবলিকের মনে এই একটা ধারণা জন্মেছে যে বিচার বিভাগ স্বাধীন নেই। আইনে স্বাধীনতা দেওয়া আছে, বাট ওয়েদার দি অনেকের জন্য যে বিচার বিভাগ তাদের এই স্বাধীনতাটাকে প্রয়োগ করছেন কি না এই ব্যাপারে কিন্তু জনমনে একটা বিভ্রান্তি বা একটা প্রশ্নবোধক চিহ্ন আছে আর কি। তারপর সেকেন্ড প্রশ্নটা যে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, কারণ আমরা সবাই বাঙালি, এখানে কিন্তু কোনো সংখ্যালঘু ওইভাবে নেই। ধর্মীয় সংখ্যালঘু যেটা, তাদের উপরে যে দুর্যোগ নেমে আসলো সেটা কতটুকু তারা বিচার পাবেন, এখন সেটা নির্ভর করছে যে বর্তমান সরকারের উপর তারা কি পদক্ষেপ নেন এবং তাদেরকে প্রোটেকশনের জন্য কি পদক্ষেপ নেওয়া হবে আর কি। তো একটি কথা বলা হচ্ছে যে আলাদাভাবে একটা আইন প্রণয়ন করা হোক, সেখানটা আমার মনে হয় যে তাহলে একটা বিভেদ সৃষ্টিটা মানে পার্মানেন্ট করার একটা ব্যবস্থা করা হবে। আমি সেটার সঙ্গে একমত নই, সাবজেক্ট টু ফার্দার ডিসকাশন। কিন্তু আমাদের দেশে যে প্রচলিত আইন আছে সেই প্রচলিত আইনই যথেষ্ট শক্তিশালী যদি সেগুলোকে প্রয়োগ করা হয়। আচ্ছা স্যার, আর যদি রাজনীতিকদের ব্যাপারেও সেই একই প্রশ্ন, যে এইটার সঙ্গে দেখা যাচ্ছে যে কিছুটা বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নটা জড়িত হয়ে যাচ্ছে আর কি। বেশ কয়েকটা দৃষ্টিকটু ঘটনা আমরা হাইকোর্টে দেখেছি বা নিম্ন আদালতেও দেখেছি, যে যেখানে একটি রাজনীতিবিদ যদি আসামি হন তো সেই ক্ষেত্রে যেন আদালতের আচার আচরণ কে পাবলিকের মনে একটা প্রশ্ন রয়ে যায়। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনার কাছে কি মনে হয় যে আপনি কিভাবে আশা করতে পারেন, যেটি আমি আসলে সংখ্যালঘুদের ইয়ার ক্ষেত্রে আমরা কোনো একটা ইয়াতে পৌঁছাতে পারি কিনা, বা সাধারণ মানুষের উপর নিপীড়নের ক্ষেত্রে? এটা খুবই দুর্ভাগ্যজনক যে একটি নির্বাচন হবার সঙ্গে সঙ্গে এদের সংখ্যালঘুদের উপরে নির্মম অত্যাচার নেমে আসে এবং সবাই বলতে চায় ভোট চাইতে গেলে আপনাকে ভোট যে আমরা যাব, আমাদের নিশ্চয়তা দিতে পারবেন ভোট দেওয়ার যাওয়ার রাস্তাটা, অথবা ভোট দেওয়ার পরে কি আমাদের নিশ্চয়তা দিতে পারবেন? এই স্বাধীন দেশে আজকে 43 বছর আগে আমরা দেশ স্বাধীন করছি, এই স্বাধীন দেশে কেন এটা হবে? কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু, কার কি ধর্ম, এটা কিন্তু আলোচনার কথা না। সবাই স্বাধীনভাবে ভোট দেবে, যে যাকে ইচ্ছে তাকে দেবে। এইটা যদি আমরা কঠোরভাবে দমন করতে না পারি, সরকার সব থেকে বেশি সব দলে একমত হতে হবে। এখানে কোনো সরকার বিরোধী দল অন্য কিছু নাই, বা বিএনপি আওয়ামী লীগ না, সবাই একমত হতে হবে যে এইভাবে আমাদের একটা কঠোর ব্যবস্থা নিতে হবে, এই প্রচলিত আইনই করতে হবে। যে অঞ্চলে এইটা হয়েছে সে অঞ্চলে যারা জড়িত সবাই সবাইকে চেনে, সব গ্রেপ্তার করে আনতে হবে আইনে আওতায় এবং সবাইকে জেলের মধ্যে সব একরকম। কাজী ফিরোজ রশিদ ভাই একদম স্পষ্ট বলেন, শাহরিয়ার ভাই আপনি যদি একদম 30 সেকেন্ডে বলেন এই ব্যাপারে আসলে সরকার কঠোর হবে কিনা এবং সত্যি সত্যি আমরা এই সাধারণ মানুষের নিরাপত্তাটা দেখতে পাবো কিনা? অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন, আবার ওই একই প্রেস কনফারেন্স রেফারেন্স দিয়ে বলতে চাই, এবং সেখানে আমার অ্যাপিলটুকু থাকবে যে হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা প্রদান করার দায়িত্ব কিন্তু সরকারের, এবং সেই দায়িত্ব পালনে যারা বাধা সৃষ্টি করবেন এবং যারা তাদের উপরে আক্রমণ নির্যাতন নিপীড়ন করবেন তাদের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ কঠোরতা নিয়ে মাঠে নেমেছে এবং সামনে আরো নামবে। সেই সময়ে মিডিয়া থেকে শুরু করে এনজিও গুলি আছেন, আন্তর্জাতিক সংস্থাগুলি আছেন এবং বাংলাদেশের বুদ্ধিজীবী যারা আছেন, তারা আশা করি সরকারকে তখন আবার যেন দোষারোপ না করেন যে রাজনৈতিক নিপীড়ন তাদের উপরে করা হচ্ছে, কারণ পরিষ্কার ভাবে তারা সন্ত্রাসী যারা এই কর্মকাণ্ডগুলি করেছে এবং তাদের বিরুদ্ধে অবশ্যই। স্যার আপনি শেষ কথা বলতে চেয়েছিলাম যে আমাদের যে সংখ্যালঘু ভাই যারা আছেন তাদের প্রোটেকশনের জন্য উনি বলছেন যে শুধু সরকারের দায়িত্ব। আমি বলি না, এটা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব, আমারও দায়িত্ব।
প্রত্যেক আমার মনে হয় যে আমরা সব মানুষের এই দায়িত্ব আমরা সবাই সমানভাবে ভাগ করে নেব। আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব হাসান আরিফ, জনাব কাজী ফিরোজ রশিদ, জনাব শাহরিয়ার আলম, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।